আজকে আমরা স্ট্যাটিস্টিক্সের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটা বুঝবো। এর আগে আমরা কিন্তু বিভিন্ন টার্মগুলো আর কনসেপ্টসগুলো বুঝেছি, সেইগুলো একটু উল্লেখ করে দিই। স্ট্যাটিস্টিক্স আর স্ট্যাটিস্টিক এর পার্থক্য বুঝেছি আমরা, যে একটা রাশি বিজ্ঞান আর একটা রাশির তথ্য। এই এক বচন আর বহু বচনের যে ধারণাটা আছে। তারপরে এই রাশি তথ্যর বিভিন্ন শ্রেণী বিভাগ বৈশিষ্ট্যর ভিত্তিতে আমরা করেছি। গুণগত, কোয়ালিটেটিভ, পরিমাপ করা, কোয়ান্টিটেটিভ, স্পেশিয়াল, অবস্থানগত, টেম্পোরাল, সময়ভিত্তিক। আমরা তারপরে রাশিতত্ত্বর বণ্টনের বৈশিষ্ট্যর ভিত্তিতে প্যারামেট্রিক আর নন প্যারামেট্রিক ভাগ করেছি, যেটা বলেছি ডিটেলসে পরবর্তীকালে আলোচনা করব। আবার রাশিতত্ত্বকে উৎসর ভিত্তিতে কিন্তু প্রাথমিক আর সেকেন্ডারি, প্রাইমারি আর সেকেন্ডারি ডেটাতে ভাগ করা যায়, তার ডিটেলসগুলো, উদাহরণগুলো আলোচনা করেছি। রাশি তথ্যকে আবার যখন আমরা ডেটাকে মেজারমেন্টের ভিত্তিতে আমরা পরিমাপ করছি, কিভাবে মেজার করা যায়, পরিমাপ করা যায়, নমিনাল, অর্ডিনাল, ইন্টারভাল আর রেশিও। প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ছোট প্রশ্ন হিসাবে তোমাদের তৈরি করতে হবে, সেভাবেই কিন্তু আমি লেকচারগুলোও দিয়েছিলাম। আবার আমাদের আরেকটা কি ধারণা আছে, ভেরিয়েবল আর অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট হচ্ছে যেগুলো পরিমাপ করা যায় না, গুণগত মান, আর ভেরিয়েবল হচ্ছে যেগুলো পরিমাপযোগ্য। এই যে এগুলো ভেরিয়েবল, পরিমাপযোগ্য, এইগুলো আবার বৈশিষ্ট্যর ভিত্তিতে দুটোতে ভাগ হচ্ছে, ডিসক্রিট আর কন্টিনিউয়াস, বিচ্ছিন্ন, অবিচ্ছিন্ন চলক। বিচ্ছিন্ন চলক যেরকম জনসংখ্যা, যেগুলো কিন্তু পৃথক পৃথক সংখ্যা নয়, ভগ্নাংশ মান নিতে পারে না। আর অবিচ্ছিন্ন চলক যেরকম ওজন, বৃষ্টিপাত, যেগুলো কিন্তু ভগ্নাংশ মান নিতে পারে। এই রাশি তথ্যর বিভিন্ন বৈশিষ্ট্য, বিভিন্ন ধরন, শ্রেণীবিভাগ, এইগুলো ছাড়া আমরা কি করেছি, আমরা ডেটা স্ট্যাটিস্টিক্সের কি ভূমিকা বা গুরুত্ব আছে ভূগোলে, সেটা আলোচনা করেছি। আর ট্যাবুলেশনের ডেটা কেন আমরা সারণীবদ্ধ বা ট্যাবুলেশন করি, সেটার কি সুবিধে অসুবিধে, আর একটা রাশি সারণীর যে কি কি অংশগুলো হয়, পাঁচটা মূল: টাইটেল, শিরোনাম, রোর হেডিং, স্টাব, কলামের হেডিং, ক্যাপশন, মূল যেখানে রাশি তত্ত্ব থাকে, টেবিলের বডি, আর তার নিচের পাদতিকা বা ফুটনোট, যেখানে উৎস আর নোটগুলো থাকে। এইগুলো সব আমরা আলোচনা করে নিয়েছি। আজকে আমরা এগোচ্ছি কিছু ধারণাগুলোর উপরে। এইগুলো হচ্ছে ধারণা, প্রত্যেকটা আবার ছোট প্রশ্নের জন্য ভালো করে তৈরি করতেই হবে, তার সাথে ধারণাগুলো বুঝতে হবে, কেন কি এটার ভিত্তিতেই কিন্তু পুরো তোমার স্ট্যাটিস্টিক্সটা কিন্তু কত ভালো করে এগুলো বুঝছো, প্রত্যেক মুহূর্তে এই টার্মগুলো ইউজ হবে। র ডেটা বা আনগ্রুপ ডেটা। র ডেটা হচ্ছে যেই রাশি তথ্যকে আমরা, বিভিন্ন রাশি তথ্য, ইনফরমেশন আমরা যেগুলো সংগ্রহ করছি, কিন্তু কোনো সুস্থায়ী গঠন নেই, তার কোনো আহ, আহ, সংক্ষিপ্তে ওটাকে প্রদর্শন করা নেই, সুস্থ কোনো গঠন নেই, কোনো সিস্টেম্যাটিক ভাবে, সুদৃঢ় ভাবে বা গোছালো কোনো ব্যাপার নেই। সেই ডেটা হচ্ছে তোমার আলাদা আলাদা, পৃথক পৃথক, যেরকম ডেটা যেরকম সংগ্রহ করা হয়েছে ঠিক ওরকম অবস্থায় যখন আছে, কোনো তার উপরে আমরা কিচ্ছু প্রক্রিয়া বা পদ্ধতি ব্যবহার করিনি, কোনো গোছালো ভাব আনিনি, সেইটাই হচ্ছে র ডেটা বা আনগ্রুপ ডেটা। যেরকম উদাহরণ দিতে পারি, যে ক্লাসের তোমাদের সবার নাম্বারগুলো আমি বিভিন্ন পেপারে যদি একসাথে লিখে দিই, অগোছালো ডেটা, কোনো গোছানো হয়নি, পেপার ওয়াইজ, স্টুডেন্ট ওয়াইজ, এইগুলো হচ্ছে র ডেটা। আবার তার ঠিক অন্য দিকটা হচ্ছে গ্রুপ ডেটা, বা যেখানে আমরা এই যে র ডেটা আছে সেটাকে শ্রেণীবদ্ধ করে দিচ্ছি বা গোছালো ভাব এনে দিচ্ছি। যদি আমরা শুধু ছোট থেকে বড় বা বড় থেকে ছোট কোনো একটা নির্দিষ্ট পেপারের নাম্বার গোছালো ভাবে একটা লিখে দিই পরপর, সেটাকে শুধু বলা হয় অ্যারে, সেটা কিন্তু গ্রুপ ডেটা নয়, ARRAY, অ্যারে। এবার এইটাকেই ছোট থেকে বড় বা বড় থেকে ছোট, আমি ভাবো তোমাদের এই CC7 এর মার্কস গুলো তোমাদের যে হলো, সেইগুলো আমি ছোট থেকে বড় বা বড় থেকে ছোট পুরো ক্লাসে সাজিয়ে দিলাম, জাস্ট একটা সাজিয়ে দিলাম, সেইটা হচ্ছে অ্যারে। একটা আমরা কিছু একটা আমরা সাজানো ভাব আনলাম, কিন্তু এটাকে যদি আমরা আবার শ্রেণীবদ্ধ করি বা কোনো ক্যাটেগরিতে, বা আমরা কোনো
ভাগে ভাগ করি এইগুলো কোনো ভিত্তিতে, যেরকম ভাগ বলতে শ্রেণীবদ্ধ বলতে বলতে চাইছি যে আমাদের ভাবো আমরা যদি ছোট থেকে বড়, বড় থেকে ছোট কোনোভাবে সাজিয়েও দিই, লোয়েস্ট হয়তো কেউ পেয়েছে 50-এ 15, হাইয়েস্ট পেয়েছে তোমার 45, তো সবাই ওই যা যা পেয়েছে মাঝখানে আমরা ছোট থেকে বড় লিখে দিলাম। তাও তো আমরা বুঝতে পারবো না যে বেশিরভাগ তোমাদের মধ্যে কি রকম নাম্বার পেয়েছে, কিরকম পারফরমেন্স হয়েছে পরীক্ষায়। এই জন্য অনেক সময় কি করা হয়, শ্রেণীবদ্ধ করা হয় ডেটাকে। কি করা হয় সেটাতে আমরা একটা ইন্টারভাল বা ব্যার্থ ধরে নিই, যে ভাবো 10 থেকে 15-র মধ্যে কতজন নাম্বার পেয়েছে, 15 থেকে 20-র মধ্যে কতজন নাম্বার পেয়েছে, 20 থেকে 25-এর মধ্যে কতজন নাম্বার পেয়েছে, এরকম ব্যার্থর ভিত্তিতে শ্রেণীবদ্ধ করে, আর প্রত্যেক ব্যার্থতে কটা অবজারভেশন বা কতজন পেয়েছে সেইটাকে যদি আমরা এভাবে তৈরি করি একটা গোছালো ভাব, শ্রেণীবদ্ধ ভাব, সেটাকে বলা হয় গ্রুপ ডেটা। তারপরে তোমার একটা আসছে কি, আর এই প্রত্যেকটা গ্রুপ বা শ্রেণীকে কি বলা হচ্ছে, ক্লাস। যেই গ্রুপে আমরা এইগুলো ভাগ করছি সেই গ্রুপগুলোকে বলা হচ্ছে ক্লাস বা শ্রেণী। এই প্রত্যেকটা ক্লাস বা শ্রেণীর একটা ঊর্ধ্ব আর একটা নিম্নমান থাকে। এই ঊর্ধ্ব আর নিম্নমান যে শ্রেণীর হয় সেইগুলোকে বলা হয় ক্লাস লিমিট বা ক্লাস বাউন্ডারি। শ্রেণীর সীমা আর শ্রেণীর সীমানা। ক্লাস লিমিট হচ্ছে শ্রেণীর সীমা, আর ক্লাস বাউন্ডারি হচ্ছে শ্রেণী সীমানা। এই ক্লাস লিমিট আর ক্লাস বাউন্ডারির কি তফাৎ, আমাদের যদি ক্লাসগুলো আমরা ধরি 5 থেকে 10, 10 থেকে 15, এইভাবে যদি আমরা ক্লাসগুলো ধরি তাহলে এইগুলোকে বলা হয় ক্লাস বাউন্ডারি বা শ্রেণী সীমানা। তার মানে আগের ক্লাসের আমাদের যে ঊর্ধ্ব ক্লাস সীমানা আছে বা 5 থেকে 10, 10টা হচ্ছে ঊর্ধ্ব ক্লাস সীমানা, ক্লাস বাউন্ডারি, আর পরবর্তী ক্লাসের যে নিম্ন ক্লাস সীমানা সেটা হচ্ছে তোমার আবার 10 থেকে 15। দুটো কিন্তু সেম। হ্যাঁ, তাহলে এটাকে কি বলা হচ্ছে, দুটো যখন সেম থাকে তাহলে কিন্তু আমরা এটাকে বলি কি, ক্লাস বাউন্ডারি। কিন্তু ক্লাস লিমিট কি হচ্ছে, শ্রেণী সীমা কি হচ্ছে, সেটা হচ্ছে বাবা আমি যদি 5 থেকে 10 করি বা 6 থেকে 10, তারপরে নেক্সট ক্লাসটা করলাম 11 থেকে আমরা করলাম 15, নেক্সট ক্লাসটা করলাম 16 থেকে 20। তো তার মানে আগের ক্লাসের যে ঊর্ধ্ব সীমানা এই 6 থেকে 10, 10, আর পরবর্তী ক্লাসের নিম্ন সীমা যেটা হচ্ছে সেটা শুরু করছি 11 থেকে, দুটো তো সেম নয়, এইগুলোকে বলা হয় ক্লাস লিমিট। ক্লাস লিমিট করার কি প্রয়োজনীয়তা আছে, আমরা যখন ভাবো এই র ডেটা আছে, তোমাদের নাম্বারগুলো আছে, এবার এগুলোকে আমরা গ্রুপ ডেটায় পরিণত করতে চাই, সেটার পদ্ধতি আছে, আমরা আজকে পরে আলোচনা করব সেটা। কিন্তু সেটা করার জন্য আমরা ক্লাস বাউন্ডারি কখনো ধরতে পারি না, উচিত নয়, পারি না বলবো না, মাঝে মাঝে ওটা করা হয়, সেটাও কখন করা হয় আমরা পরে বলবো। কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে ক্লাস লিমিটটাই প্রেফার করি, ওটাই কিন্তু বৈজ্ঞানিকভাবে ব্যবহার করা হয়। তার কারণ হচ্ছে যে ক্লাস লিমিটগুলো কিন্তু কি হচ্ছে, আমাদের আমাদের যদি কেউ নাম্বার পেয়ে থাকে 10, আর আমি ক্লাসগুলো করেছি 5 থেকে 10, 10 থেকে 15, তাহলে 10কে কোন ক্লাসে ফেলবো, যে 10 মার্কস পেয়েছে তাকে আমি 5 থেকে 10-এ ফেলবো না 10 থেকে 15-এ ফেলবো, এইটার জন্য কি করা হয়, আমাদের ক্লাস লিমিট ধরা হয়। কেন কি, না হলে শ্রেণী বিভাগ করতে কিন্তু খুব, শ্রেণীবদ্ধ করতে অসুবিধে হয়। কিন্তু ক্লাস লিমিট থেকেও ছেড়ে দেওয়া যায় না, শ্রেণীবদ্ধ করার জন্য ক্লাস লিমিটটা আদর্শ, যদিও কিছু কিছু ক্ষেত্রে ক্লাস বাউন্ডারি ব্যবহার করা যায়, যখন আমরা দেখি যে লিমিটের কোনো মানই আমাদের র ডেটাতে নেই তখন। কিন্তু আমাদের ক্লাস বাউন্ডারিতে পরবর্তীকালে পরিবর্তন করতেই হবে, ক্লাস লিমিট ধরে শ্রেণীবদ্ধ করতে হবে, তারপরে আমাদের ক্লাস বাউন্ডারিতে পরিণত করতে হবে। কেন কি, বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু সব ক্লাস বাউন্ডারি বা শ্রেণী সীমানার ভিত্তিতে কিন্তু করা হয়। এই ক্লাস লিমিট থেকে ক্লাস বাউন্ডারি যাওয়ার কি সূত্র আছে, আগে আমরা ডি বের করব, যে ঊর্ধ্ব ক্লাস লিমিট আর পরবর্তী ক্লাস লিমিট, আগের ক্লাসের ঊর্ধ্ব ক্লাস লিমিট আর পরবর্তী ক্লাসের নিম্ন ক্লাস লিমিটের পার্থক্য, ডিফারেন্স, ডি। তো আমার যদি 5 থেকে 10 হয়, তারপরে 11 থেকে বা 6 থেকে 10 হয়, আর 11 থেকে তারপরে আমার 15 হয়, তাহলে আমার 10 ছিল
আগের ক্লাসের ঊর্ধ্ব ক্লাস লিমিট, আর 11 হচ্ছে পরবর্তী ক্লাসের নিম্ন ক্লাস লিমিট। দুটোর ব্যর্থ কি? 1। তার হাফ করলে কত হবে? হাফ, ডি এর হাফ, একের হাফ কি? 0.5। এবার 0.5, এবার আমি লোয়ার ক্লাস লিমিট কি আছে আমার? লোয়ার ক্লাস লিমিট আমার কি ছিল? ওখানে ছিল আমার 11। 11 থেকে আমি কি করব? আমি মাইনাস করব 0.5, তাহলে আমি পেয়ে যাব কি? 10.5। তো আমার হয়ে যাচ্ছে 10.5। আর ওইদিকে আপার ছিল আমার 6 থেকে 10, তো 10, তো ওই 10 এর সাথে আমি কি করব? প্লাস 0.5 যোগ করব, তাহলে আমার আবার কি হয়ে যাবে? 10.5। তো আমার দুটো সেম হয়ে গেল, তো ক্লাস লিমিট থেকে ক্লাস বাউন্ডারিতে চলে গেলাম। এবার প্রত্যেকটা ক্লাসের যদি আমার ঊর্ধ্ব আর নিম্ন সীমানা, স্পেশালি আমাদের যে প্রথম আর লাস্ট ক্লাস আছে তার যদি ঊর্ধ্ব আর নিম্ন দুটো সীমানাই দেয়া থাকে, তাহলে কিন্তু ওটাকে ক্লোজড ক্লাস বলা হয়। আর যদি দেয়া থাকে না, তাহলে ওপেন ক্লাস বলা হয়। ওপেন ক্লাসের উদাহরণ যেরকম হচ্ছে, আমরা অনেক সময় প্রথম ক্লাসটা লিখে দিই না, লেস দেন 5, তার মানে আমরা কিন্তু নিম্ন সীমাটা বা নিম্ন সীমাটা উল্লেখ করিনি। বা লাস্ট ক্লাসটা লিখে দিই গ্রেটার দেন 40, তাহলে যদি আমাদের 50-এর পরীক্ষা হয়, সেইখানে আমাদের কি হচ্ছে? ঊর্ধ্ব সীমানা বা ঊর্ধ্ব সীমাটা আমরা উল্লেখ করছি না। এটা কখন করা হয়? যখন আমাদের সব মোটামুটি রাশিতত্ত্ব ওই 40-এর মধ্যে এসে যাচ্ছে, একটা কোনো অবজারভেশন বা সংখ্যা একটু দূরে আছে, সেই সময় এরকম ওপেন ক্লাস করা হয়। কোনো দিকে, বা নিম্নর দিকে বা ঊর্ধ্বের দিকে হতে পারে, এক সাইডেও ওপেন হতে পারে, দু সাইডেও ওপেন হতে পারে। আবার এই যে আমরা ক্লাস বাউন্ডারি গুলো বের করলাম, এই একই ক্লাসের ঊর্ধ্ব সীমানা আর নিম্ন সীমানা ক্লাস বাউন্ডারি, আপার ক্লাস আর লোয়ার ক্লাসের বাউন্ডারি একই ক্লাসের, যে পার্থক্য হয় সেটাকে বলা হয় ক্লাস উইডথ বা ক্লাস ইন্টারভাল। এইগুলো যদি প্রত্যেকটা শ্রেণী বা ক্লাসে সেম হয়, তাহলে ওটাকে বলা হয় ইকুয়াল ক্লাস। যদি আলাদা হয়, তাহলে বলা হয় আনইকুয়াল ক্লাস। আর ক্লাস মার্ক হচ্ছে কোনো ক্লাস বা শ্রেণীর মধ্যবিন্দু। এই মধ্যমানটা কি করে বের করা হয়? কোনো ক্লাসের ঊর্ধ্ব আর নিম্ন সীমানা ক্লাস বাউন্ডারি, দেখছো পরবর্তী সব কিছু আলোচনায় কিন্তু আমরা লিমিট না বাউন্ডারির কথা বলছি। তো ক্লাস বাউন্ডারি, লোয়ার ক্লাস বাউন্ডারি আর আপার ক্লাস বাউন্ডারিকে যোগ করে 2 দিয়ে ভাগ করলেই মধ্যমানটা পেয়ে যাবো। ভাবো আমার যদি আছে 5 থেকে 10, তাহলে 5 আর 10 কে যোগ করলাম 15, 15 কে 2 দিয়ে ভাগ করলাম, কত আসে? 7.5। তো ক্লাস মার্ক কি হলো এই ক্লাসের? 7.5। তো আশা করি এটার জন্য তোমাদের ক্যালকুলেটর বের করতে হয়নি। তো এই ধারণাগুলো কিন্তু ভালো করে কিন্তু একটু রপ্ত করতে হবে, ভালো করে কিন্তু বুঝতে হবে। এরপর আমরা আসছি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনে। আমরা যেটা বলছিলাম যে এই যে শ্রেণীগুলো করেছি, তারপরে প্রত্যেকটা শ্রেণীতে কটা করে সংখ্যা পড়ছে, সেইগুলো কিন্তু বলা হয় ওই শ্রেণীর ফ্রিকোয়েন্সি। আর ওইগুলো যে চিহ্ন দিয়ে দেখানো হয়, সেইগুলোকে বলা হয় ট্যালি মার্কস বা ট্যালি চিহ্ন। এই দেখো, এইগুলো হচ্ছে ট্যালি মার্কস বা ট্যালি চিহ্ন, আর এইগুলো হচ্ছে এক একটা শ্রেণীতে কত করে সংখ্যা পড়ছে, সেইগুলো হচ্ছে ফ্রিকোয়েন্সি। আর এইটার টোটাল, এটাকে বলা হয় টোটাল। এই ফ্রিকোয়েন্সিকে ছোট হাতের এফ দিয়ে আখ্যায়িত করা হয়। আর এই ফ্রিকোয়েন্সিকে সামেশন, টোটাল ফ্রিকোয়েন্সি, যেটা এটা যোগফল সবকটা ক্লাসের ফ্রিকোয়েন্সি বা পরিসংখ্যানের, ফ্রিকোয়েন্সির বাংলা পরিসংখ্যান, সেই টোটালটাকে বলা হয়, টোটাল ফ্রিকোয়েন্সিকে সামেশন ফ্রিকোয়েন্সি বলেও কিন্তু লেখা হয়। এই সামেশন ফ্রিকোয়েন্সি এফ, এটাকে আমরা কিন্তু সামেশন এফ বলে থাকি। এইবার আমরা যখন যাচ্ছি, এই ভাবো আমাদের অ্যারে ডেটা দেয়া আছে 50টা স্টুডেন্টের বয়সগুলো একটা ক্লাসে, আর বলে দিয়েছে 7টা ক্লাসে ভাগ করতে হবে। তাহলে কি করে করতে হবে আমরা পরবর্তী স্লাইডে দেখব।
কিন্তু এই হচ্ছে ক্লাসগুলো। এবার এই প্রত্যেকটা সংখ্যা কি করে তৈরি করতে হয়, এই 30টা কোন ক্লাসে পড়ছে, দেখো এইটাতে পড়ছে, একটা দাঁড়ি ট্যালি চিহ্ন দিলাম। তারপরে 39, আবার এটাতে একটা ট্যালি চিহ্ন। 54, সেটা এখানে ট্যালি চিহ্ন আসবে। 42, আবার এখানে একটা ট্যালি চিহ্ন আসবে। 38, আবার এখানে একটা ট্যালি চিহ্ন। 32, এটাতে ট্যালি চিহ্ন এলো। 31, আবার এই ক্লাসে একটা ট্যালি চিহ্ন পড়লো। 32, আবার এই ক্লাসে ট্যালি চিহ্ন পড়লো। 25, এই ক্লাসে ট্যালি চিহ্ন। 37, এই ক্লাসে চতুর্থ ট্যালি চিহ্ন। 44, এই ক্লাসে ট্যালি চিহ্ন। 33, এই ক্লাসে ট্যালি চিহ্ন। 35, এই ক্লাসে যেই 5 নম্বর ট্যালি চিহ্ন পড়বে সেটা কিন্তু এই চারটে ট্যালিকে আড়াআড়ি ভাবে, এখানে মোটামুটি সোজা হয়ে গেছে, চেষ্টা করবে আড়াআড়ি ভাবে এইভাবে কাটতে। এইভাবে কিন্তু জিনিসটা সাধারণত আমরা যখন 5টা হয়ে যায় তখন এইভাবে কাটি জিনিসটা, সোজা না কেটে। তো এইগুলো হচ্ছে কি ট্যালি চিহ্ন। 5টা হয়ে গেলে এরকম, আবার যখন 5টা পড়বে 4টে করে, 5টা এভাবে একটু সোজা করে কেটে দিয়েছে ওরা, একটু আড়াআড়ি করে কাটলে তোমাদেরই পরে বুঝতে সুবিধা হবে। তো এইভাবে ট্যালি চিহ্ন। এবার এই প্রত্যেকটা তুমি প্রত্যেকটা শ্রেণীতে ভাগ করে দিলে, যোগফল তো ওরা বলেই দিয়েছে 50টা ছাত্র আছে। যখন ওরা বলেই দিয়েছে 50টা ছাত্র আছে, তাহলে আমাদের টোটালটাও তো 50 মেলা উচিত। তো আমি এগুলো যোগ করে লিখে দেব, এখানে দুটো ট্যালি, 3টে ট্যালি। এই 5 করে করে করলে কি সুবিধা হয়, 5, 10 আর 3, 13টা। 5, 10, 15 আর 3, 18টা। এইভাবে আমরা, এইটা কি পড়ে যাচ্ছি, পরিসংখ্যান বা ফ্রিকোয়েন্সি, আর এটাকে যোগ করলে কি মেলা উচিত, আমার টোটাল ফ্রিকোয়েন্সি বা সামেশন এফ বা ফ্রিকোয়েন্সিটা। এইবার আমরা কি স্টেপ গুলো আছে এইটা করার, র ডেটার থেকে ক্লাস বা ফ্রিকোয়েন্সি, এই যে টেবিল ছিল সেটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল। এইখানে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলটা কি করে আমরা তৈরি করব, যেখানে আমাদের প্রত্যেকটা শ্রেণীতে কটা করে অবজারভেশন বা কত করে আমাদের স্টুডেন্ট এই ক্ষেত্রে পড়ছে, ফ্রিকোয়েন্সি পড়ছে, সেইটা যে টেবিলে বা সারণীতে দেখানো হয় বন্টনটা, সেইটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল। এইটাতে আমরা র ডেটার থেকে, তার মানে গ্রুপ ডেটাতে কি করে যাব। প্রথম যেটা বললাম, ডেটাকে একটা অ্যারেতে সাজাবো। অ্যারেতে বলতে র ডেটা দেয়া আছে, এলোমেলো, কোনো গোছালো ভাব নেই, সেটাকে ছোট থেকে বড় বা বড় থেকে ছোটতে ক্রমে সাজিয়ে দেব। তারপরে আমরা কটা ক্লাস আছে সেটা নির্ধারণ করব। সেটা কিভাবে নির্ধারণ করা হয়, স্টারজের সূত্র দিয়ে। স্টারজের সূত্রটা কি, n equals to 1 plus 3.3 log n। এই এই যে nটা হচ্ছে, এটা হচ্ছে টোটাল তোমার পরিসংখ্যানের মাপটা। টোটাল 50 জন স্টুডেন্টের দেয়া আছে, তাহলে এইটা 50 হবে। তো কি করে ক্যালকুলেটর করবে, আগে এই log 50টা বের করবে। ভাবো আমরা জনসংখ্যা করছি, একটা গ্রাম, 50টা গ্রাম বা 60টা গ্রামের আমি জনসংখ্যা দিয়েছি, সেটাকে আমি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল করতে বলেছি। তো 60টা গ্রাম আছে, তাহলে এনটা কি হবে, 60। তো আগে ওই লগ 60 করা হবে, তারপরে সেটাকে 3.3 দিয়ে গুণ করবে, যা উত্তর আসবে। তারপরে সেই উত্তরটাকে 1-এর সাথে যোগ করবে। আগে 1 প্লাস 3.3 করে দেবে না, আগে log n টা বের করবে, তার সাথে 3.3টা গুণ হবে, তার সাথে কিন্তু তারপরে একটা যোগ হবে। যা মান আসবে সেটা হচ্ছে তোমার নাম্বার অফ ক্লাসেস, ওটাকে একটু রাউন্ড অফ করতে হবে। তোমার ডেসিমালে আসবে, একটু রাউন্ড অফ করে কটা ক্লাস হবে নির্ধারণ করতে হবে। ভাবো তোমার এলো 6.89, তার মানে তুমি 7টা ক্লাস ধরতে হবে তোমাকে। এইবার ক্লাস নির্ধারণের পরে ক্লাসের ব্যর্থ নির্ধারিত করতে হবে। রেঞ্জ বাই নাম্বার অফ ক্লাস, নাম্বার অফ ক্লাস তো আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি আগের স্টেপ থেকে। এই রেঞ্জটা কি জিনিস, রেঞ্জটা হচ্ছে আমার হাইয়েস্ট মান মাইনাস লোয়েস্ট মান, হাইয়েস্ট মান মাইনাস লোয়েস্ট মান। হাইয়েস্ট মাইনাস লোয়েস্ট যা আছে সেটা হচ্ছে রেঞ্জ। ওই ব্যর্থকে দিয়ে আমরা কিন্তু নাম্বার অফ ক্লাসেস দিয়ে ডিভাইড করলে আমরা একটা ক্লাস ইন্টারভাল পেয়ে যাব। আবার সেটা ডেসিমালে পাবো, আমাদের একটা রাউন্ড ফিগার। রাউন্ড ফিগার বলতে সাধারণত তার কাছের 10-এর বা 5-এর ঘরে নেয়ার আমরা চেষ্টা করে থাকি।
এবার এরপরে আমাদের কিন্তু ক্লাস লিমিটগুলো নির্ধারণ করতে হবে, কেন কি বললাম আদর্শ হিসাবে কিন্তু ক্লাস লিমিট ধরেই শ্রেণীবদ্ধ করাটা উচিত। তো কি করছি আমরা, ক্লাস লিমিট ধরার সময় কি কি মাথায় রাখতে হচ্ছে, সর্বোচ্চ মান কি সর্বনিম্ন মান কি। ভাবো আমার সব থেকে কম বয়স বা সব থেকে কম জনসংখ্যা, সব থেকে কম মার্কস যেটা নিয়ে আমাদের কাজ হচ্ছে সেটাই আছে 7। এবার 7-এর জায়গায় আমি তো একটা রাউন্ড ফিগার 5 থেকে শুরু করতে পারি, আর হাইয়েস্টটা ভাবো হচ্ছে তোমার আমার 88, তো আমি 90 অবধি অ্যাটলিস্ট নিয়ে যেতে পারি একটা রাউন্ড ফিগারে, এরকম মোটামুটি একটা রাউন্ড অফ করতে হবে। তারপরে আমরা ওই ক্লাস ইন্টারভাল আর ক্লাস বাউন্ডারি যে নাম্বার অফ ক্লাসেস নিয়েছি সেটাও মাথায় রাখতে হবে। আর দেখতে হবে যখন শ্রেণীবদ্ধ করছি কোনো শ্রেণী যেন এরকম না থাকে যেখানে কোনো কিন্তু ফ্রিকোয়েন্সি বা পরিসংখ্যান পড়েনি, আদর্শ হিসাবে চেষ্টা এটাই থাকবে। আর তারপরে ক্লাস করে নেওয়ার পরে দেখতে হবে যে হাইয়েস্ট আর লোয়েস্টটা হয়েছে কিনা। একটু এখন ভাষা ভাষা মনে হবে, নেক্সট স্লাইডে অঙ্কটা করব তখন বুঝতে পারবে। তো আগে অ্যারেতে পরিণত করলাম, তারপরে ক্লাসেস বের করলাম, তারপরে ক্লাস ইন্টারভাল বের করলাম যেটাকে রাউন্ড অফ করলাম, এইগুলোর ভিত্তিতে আমি ক্লাসের লিমিটগুলো বা ক্লাসগুলো তৈরি করলাম। আর ক্লাসগুলো তৈরি করার সময় লোয়েস্ট আর হাইয়েস্টটা কভার হয়ে যাচ্ছে কিনা আর যটা ক্লাস ধরার কথা তটাই ধরছে কিনা মাথায় রাখতে হবে। তারপরে ট্যালি শিটটা যেটা আগের পাতায় দেখলাম, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল, ক্লাস লিমিটের ভিত্তিতে প্রত্যেকটা মান ট্যালি দিয়ে দিয়ে কোন ক্লাসে পড়ছে আর তাকে যোগ করে ফ্রিকোয়েন্সিটা আর টোটাল সামেশন ফ্রিকোয়েন্সিটা বের করলাম। তারপরে এই ক্লাস লিমিট থেকে আমরা ক্লাস বাউন্ডারি আর ক্লাস ইন্টারভাল আর ক্লাস মার্ক বের করব। তারপরে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আর রিলেটিভ ফ্রিকোয়েন্সি, এটা কিন্তু আজকে আমরা আলোচনা করব না, আমরা আজকে শুধু 1 থেকে 7 অবধি আলোচনা করব। এই যেরকম আগে র ডেটাটা আমি দিইনি এখানে, এটা প্রথমেই দেখো অ্যারেতে ছোট থেকে বড়, তোমরা এই যে ডেটাটা আছে এটা র ডেটা, এটাকে যদি আমি ছোট থেকে বড় সাজিয়ে নিই তাহলে আমার কি হয়ে যাবে, অ্যারে ডেটা স্টেপ 1 হয়ে যাবে। আমি করিনি স্টেপ 1টা। অ্যারে ডেটাকে থেকে আমি তারপরে কি করব, অ্যারে ডেটা পেয়ে গেলে আমি নাম্বার অফ ক্লাসেস করব। নাম্বার অফ ক্লাসেস করলেই দেখো আমার 50টা ছিল ছাত্র যাদের বয়স দেয়া ছিল, তো আগে log 50 করেছে, তারপর 3.3 দিয়ে গুণ করেছে, তারপরে +1 করেছে, এসছে 6.607, তার রাউন্ড অফ করে 7টা ক্লাস। এই দেখো এবার নেক্সট স্টেপ হচ্ছে ইন্টারভালটা বের করা। তো হাইয়েস্ট ছিল 54, এখানে হাইয়েস্টটা খুঁজে দেখতে হবে কি আছে, এবার ছোট থেকে বড় দিয়েই সাজিয়ে নেবে, তুমি হাইয়েস্টটা চট করে তো খুঁজতে পারবে আর লোয়েস্টটাও চট করে খুঁজতে পারবে। তো এবার তোমার এই যে হচ্ছে লোয়েস্ট আর এখানে তোমার 54টা হচ্ছে হাইয়েস্ট, এইটা হচ্ছে রেঞ্জ ডিভাইডেড বাই 7, আবার তোমার আসছে কি 4 পয়েন্টের ডেসিমালে কি বললাম রাউন্ড অফ করে নিতে হবে 5। এবার আমি ক্লাস ইন্টারভাল পেয়ে গেলাম, ক্লাস লিমিট তৈরি করতে হবে, নিম্ন মানটা আমার হচ্ছে 20, তো আমি 20 থেকে শুরু করতে পারি, ঊর্ধ্ব হচ্ছে 54 যা বললাম, আমি 5 করে করে করলে 54 অবধি এক্সাক্ট গেলে আমার 7টা ক্লাসই হচ্ছে সেটা চেক করে নিতে হবে যে যটা ক্লাস চাইছি সেটাই হচ্ছে কিনা। তারপরে এই ক্লাসগুলোতে আমরা ট্যালি দিয়ে দিলাম আর এই ফ্রিকোয়েন্সি করে নিলাম। এইটা হচ্ছে তোমার প্রাথমিক ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল, এটাকে আমরা কি বলছি, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল। এই জিনিসটা হচ্ছে কিন্তু ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল। আচ্ছা, এইবার একটা জিনিস এইখান অবধি তো করা আছে, তোমাদের যেটা আমি করতে বলছি যে ক্লাস বাউন্ডারি আমি শিখিয়েছি কিভাবে করতে হবে, যে ক্লাস লিমিট দেওয়া থাকলে ক্লাস বাউন্ডারি এটা মাইনাস এটা, তাই তো 24 ঊর্ধ্ব সীমানা, পরবর্তী ক্লাসে নিম্ন 25, ডি বের করবে, ডিফারেন্সটা কি 1, 1-এর হাফ কি 0.5, তো এটার সাথে 0.5টা যোগ হবে আর এটার সাথে বিয়োগ হবে, প্রত্যেকটার ক্ষেত্রে সেই হবে। এবার 20-র সাথেও তাহলে তোমাকে সেটা করতে হবে,
তো কাল্পনিক ভাবে যেহেতু আমরা দেখতে পাচ্ছি ক্লাস ইন্টারভাল গুলো সেম আছে, মানে ইকুয়াল ক্লাস আছে, ক্লাস ইন্টারভাল সেম আছে বলে, তো আমি ধরে নিতে পারি যে আগেও তোমার একই আছে। তো এটাও আমি কি করব, 20 কি করব, আমি 20 এর জায়গায় কি করে দেব এটাকে, এটা হয়ে যাচ্ছে 24.5 আর এটাও হয়ে যাচ্ছে 24.5, তো এটাও হয়ে যাবে আমার 19.5। আবার এই 54টাও আমি কিন্তু 54.5 করে দেব। তো এইটা আর এইটা করতে অনেক সময় ভুলে যাও, তো তোমাদের কাজ যেটা হচ্ছে সবাই আগে এইগুলোকে ক্লাস বাউন্ডারিতে কনভার্ট করবে। এর পাশে একটা কলাম করবে, সেখানে লিখবে ক্লাস বাউন্ডারি, আর এই কলামটা লিখবে, কপি করবে, শুধু হেডিংটা দিয়ে দেবে ক্লাস লিমিট। তার পাশের কলাম করবে ক্লাস বাউন্ডারি, এই ফর্মুলা দিয়ে বের করবে। ট্যালিটা দেবে যেরকম দেয়া আছে, নিজে চেষ্টা করে দেখবে আবার মিলছে কিনা, ফ্রিকোয়েন্সিটা করা আছে। তার পাশের কলামে তোমরা কি করবে, ক্লাস ইন্টারভাল বের করার কি দরকার আছে? তোমাদের তো ক্লাস ইন্টারভাল 5ই আছে, তুমি এইগুলো দিয়ে ক্লাস ইন্টারভাল বের হয় না, এটা মনে রাখবে। কখনো ক্লাস লিমিট দিয়ে ক্লাস ইন্টারভাল বের করবে না, ক্লাস বাউন্ডারিতে চেঞ্জ করে এটা কি হয়ে যাবে 19.5 24.5। 19.5 আর 24.5 যখন তুমি ধরে নেবে, তখন তুমি দেখবে আপনা আপনি তোমার কিন্তু ক্লাস ইন্টারভালটা কিন্তু ঠিক বেরোবে। ক্লাস ইন্টারভালটা ততক্ষণ ঠিক বেরোবে না যতক্ষণ তুমি ক্লাস লিমিট দিয়ে করছো, তোমাকে ক্লাস বাউন্ডারি দিয়েই করতে হবে। ক্লাস বাউন্ডারি দিয়ে না করলে তোমাদের কিন্তু ঠিক ক্লাস ইন্টারভাল বেরোবে না। ক্লাস বাউন্ডারি দিয়ে করে দেখবে তোমরা, ঠিক তোমার প্রত্যেকটা 5 আসবে, তার মানে এটা ইকুয়াল ক্লাস। তোমরা কটা কলাম করছো, ক্লাস লিমিট এটাই টুকছো, ক্লাস বাউন্ডারি দ্বিতীয় কলাম, নিজে ক্যালকুলেট করছো, তৃতীয় কলাম কপি করছো বা নিজে আবার করে এটার সাথে মেলাচ্ছ ট্যালি মার্কস, চতুর্থ কলাম ফ্রিকোয়েন্সি, 5 নম্বর কলাম বললাম কি ক্লাস ইন্টারভাল বা উইডথ, আর 6 নম্বর কলাম ক্লাস মার্ক বা মধ্যবিন্দু বের করবে। আবার মধ্যবিন্দু এই ক্লাস লিমিট দিয়ে হয় না, ক্লাস বাউন্ডারি দিয়ে করা উচিত। 24.5 আর 19.5 দুটোকে যোগ করবে, 2 দিয়ে ভাগ করবে, যা পাবে সেটা এটার ক্লাস মার্ক। এখানেও হয়ে যাচ্ছে 24.5 আর এটা কি হয়ে যাবে 29.5, দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে কি পাবে, ক্লাস মার্ক। এই টেবিলটা তৈরি করার চেষ্টা করো। আর সেইভাবেই আমি নেক্সটে একটা তোমাদের ডেটা দিয়েছি, হ্যাঁ, এটা বর্ধমানে একটা সালানপুর বলে সিডি ব্লক আছে, যেখানে 67টা গ্রাম আছে। এই প্রত্যেকটা গ্রামের আমাদের জনসংখ্যা দেয়া আছে। এইটা হচ্ছে র ডেটা। এটাকে আমরা কি করতে চাই, আমরা গ্রুপ ডেটায় পরিণত করতে চাই। হ্যাঁ, তো আগে তোমরা যেটা আগের পাতায় দেখালাম ওটা করো, তারপরে এইটাকে কেবলমাত্র চেষ্টা করো ক্লাস লিমিট গুলো ধরার বা ক্লাস বাউন্ডারি গুলো ধরার। আমি আর কিছু এই মুহূর্তে বলছি না, এরপরে আমরা নেক্সট ক্লাসটা কিন্তু গুগল মিটে করব, যাতে আমরা এইটা সামনাসামনি বসে করতে পারি। আর যারা গুগল মিট করতে পারবে না, আমি আবার একটা ভিডিও করে এটার সলিউশনটাও সেন্ড করে দেব, ঠিক আছে? হুম, তো এইটা করো, কনসেপ্টস গুলো, ধারণাগুলো। আর যদি কোনো বই দেখতে হয়, আমি জানি তোমাদের কাছে এই বইগুলো নেই, তাই জন্যে বাংলায় তোমাদের আগেই স্টাডি মেটেরিয়াল গুলো পাঠিয়ে দিয়েছি, আর এখান থেকে ডেটাগুলো আর অঙ্কগুলো নিয়েছি। হ্যাঁ, তো এইগুলো পড়ে দেখো, কোনো প্রবলেম হলে তারপরে জানিও, কি অসুবিধে আছে, যেভাবে তোমরা মাধ্যমে জানাও বিভিন্ন, ঠিক আছে, যোগাযোগ করবে। থ্যাংক ইউ।